আজকে আমরা আঞ্চলিক ব্যবস্থা এই পার্টটা পড়বো। এটা আন্তর্জাতিক বিষয়াবলীরই একটা অংশ। আহ, এই আঞ্চলিক ব্যবস্থা থেকে বিভিন্ন পরীক্ষায় তো কোশ্চেন আসেই, এবং নিজেদের জানার জন্য মানুষ অনেকে পড়ে আগ্রহ করে। মোট কথা তুমি জানবে অনেক কিছু। শুধুমাত্র পরীক্ষায় কমনের জন্য পড়লে পিছিয়ে থাকতে হবে অনেক। কারণ মানুষ এখন খুবই কম্পিটিটিভ। এটা জানতে চায়, এটা জানতে চায়, এটা করতে চায়। আর বর্তমান যুগে নলেজের দামটা খুব কমে গেছে। সরকারি চাকরিতে যদিও এখনো টিকে আছে, যে নলেজ জিনিসটা খুবই অ্যাভেলেবল, গুগল আছে তো কি লাগবে তোমার সব পাবা। আগে একজন আহ, জানে এরকম মানুষের অনেক কদর ছিল, সে এইটা জানে, ওইটা জানে, ওই সিস্টেম জানে, কারণ ওই মানুষ যা জানতো তাই। এখন ইউটিউব, ইন্টারনেট, এখন এআই, এদের দিয়ে নলেজটা খুবই অ্যাভেলেবল হয়ে গেছে। যে কেউ যে কিছু বের করে ফেলতে পারে, মানে মুখস্থ করা লাগে না বলতে গেলে। তবে এই আঞ্চলিক ব্যবস্থাটা নিয়ে আমরা পড়বো যে আসলে আঞ্চলিক ব্যবস্থা কি জিনিস, এটা কেন দরকার, কিভাবে হয়। তাইলে কি ওয়ার্ল্ড পলিটিক্স বা এই যে বিশ্ব কিভাবে চলে, এটা বুঝতে একটু সুবিধা হবে। আমরা যদি বলি যে আঞ্চলিক ব্যবস্থা কি জিনিস, যে একটা অঞ্চলের সার্বিক উন্নয়ন করব, সেই লক্ষ্যে যদি আমরা একত্রিত হই, তাহলে সেটা হচ্ছে আঞ্চলিক ব্যবস্থা, একটা অঞ্চল কেন্দ্রিক। ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে আমি আমরা বাংলাদেশ, মায়ানমার আর ভারত, এই তিনজন মিলে চিন্তা করলাম আমরা যদি একত্রে কিছু করি তাহলে তিনজনই উন্নতি করতে পারবো। এই চিন্তা থেকে আর কি আঞ্চলিক ব্যবস্থা গড়ে ওঠে। যেমন এই যারা তেল বিক্রি করে, মিডল ইস্ট, সেই তেল বিক্রি যারা করে তারা চিন্তা করে যে আমরা যদি একত্রে থাকি আমরা করতে পারবো। এবং এটা, আচ্ছা বেশি কথা অন্যদিকে না যেতে গেলে এইভাবে গড়ে ওঠে যে একটা বিশ্বের একটা অঞ্চল কেন্দ্রিক গড়ে ওঠে। এখন আমি শুরু থেকে শুরু করি। আমরা জাতি শব্দটার সাথে পরিচিত আছি না? জাতি কি জিনিস? আসলে একটা জাতি গড়ে ওঠে বেশ কিছু জিনিস দিয়ে। তার মধ্যে প্রধান হচ্ছে ধর্ম, বর্ণ, ভাষা, এবং এর সাথে আদার্স কিছু আছে। যেমন আমরা যদি বলি যে আমরা কি দিয়ে তৈরি হয়েছে, আসলে আমাদের এই জাতিটা কিভাবে তৈরি হয়েছে, এটা কিন্তু বাংলা ভাষার উপর বেস করে তৈরি হয়েছে, ধর্ম দিয়ে হয়নি। বাংলা ভাষা, তো আমরা যারা বাংলা ভাষায় কথা বলি তাদের উপর। এই জাতি কি একটা চেতনা, মানে অদৃশ্য একটা টান। কিরকম? মনে করো তুমি তোমাদের মধ্য থেকে একজন, আর ধরো ইন্ডিয়ান একজন ডুবে মারা যাচ্ছে, আমার একজনের বাঁচানোর সুযোগ আছে। দুইজনের একজনকেও আমি চিনি না, আমি কাকে বাঁচাবো? তোমাকে। কারণ কি, তুমি বাংলা ভাষায় কথা বলো, অথচ তোমার বেঁচে থাকা মরে যাওয়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই। ওই যে আর একজন মারা যাচ্ছে তারটার সাথেও কোনো সম্পর্ক নেই। তাহলে এই যে অদৃশ্য একটা আকর্ষণ বা মহব্বত মানুষের মধ্যে যে থাকে, সেইটা দিয়ে আর কি জাতি তৈরি হয়ে যায়। আমি একজনকে কোশ্চেন করছিলাম, এক হিন্দু স্টুডেন্টকে, যে এটা বোঝানোর জন্য, যে মনে করো এক জায়গায় দুইটা লোককে মেরে ফেলা হবে, একটা হিন্দু একটা মুসলিম, বা আমি আমাকে এবং একজন হিন্দুকে, তুমি কাকে বাঁচাবা? অবভিয়াসলি হিন্দুকে। কেন? কারণ তোমার ধর্মের সাথে মিল আছে। অথচ দুইজনের কারোর সাথে তোমার কোনো সম্পর্ক নেই। তো এই অর্থে আর কি এরকম একটা জাতি তৈরি হয় একটা অদৃশ্য টান থেকে। যেমন আমাদেরটা তৈরি হয়েছে ভাষা দিয়ে, যে আমরা যারা বাংলা ভাষায় কথা বলি তারা আলাদা হয়ে গেছে। ইন্ডিয়াতে অনেক ভাষা আছে, কিন্তু তারা কিন্তু প্রত্যেকটা প্রদেশ হিসেবে আলাদা। যারা যে ভাষায় কথা বলে প্রদেশ হিসেবে আলাদা। আবার 1947 সালে কিন্তু ধর্ম দিয়ে ভাগ হয়েছিল ভারত পাকিস্তান, যে না না আমরা একত্রে থাকতে পারতেছি না, আমরা যারা মুসলিম আছি তারা আলাদা থাকি, তোমরা হিন্দুরা আলাদা থাকো। তো এইভাবে আর কি ধর্ম দিয়ে ভাগ হয়েছিল। তো জাতি আসে, এই জাতি যখন তৈরি হয় তার থেকে তৈরি হয় জাতীয়তাবাদ। এই যে চেতনাটা অদৃশ্য, তার নাম কি জাতীয়তাবাদ। তাহলে জাতীয়তাবাদের মাধ্যমে তুমি একটা ভূখণ্ড পাবা, একটা অঞ্চল পাবা, ছোট একটা অঞ্চল, যেটাকে আমরা পরবর্তীতে রাষ্ট্র গঠন করেছি আর কি। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে না। আহ এখন মানে আমার কারেন্ট চলে গেছে, আমি হটস্পট অন করলাম, স্ক্রিন চলে গেছে, কিন্তু এমনিতে কথাও শুনতে পাচ্ছ না? এখন শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, কারেন্ট চলে গিয়েছিল তো এই জন্য। যা হোক, তাহলে
আমাদের প্রথমে তৈরি হয় ধরো এই অদৃশ্য বন্ধন থেকে আমরা জাতি তৈরি করি, তার থেকে আসে আমাদের জাতীয়তাবাদ, এই চেতনাটা। এই জাতীয়তাবাদ যখন গঠন হইলো তখন বিশ্বে অনেকগুলো দেশ তৈরি হয়ে গেছে, কেউ ভাষা দিয়ে, কেউ বর্ণ দিয়ে, সাদা কালো, এই বিভিন্ন ভাবেই আর কি তোমার ছোট ছোট রাষ্ট্র তৈরি হয়ে গেছে ধরো, যেগুলোকে আমরা এখন বিভিন্ন দেশ, স্বাধীন দেশ হিসেবে জানি। এই জাতীয়তাবাদ যখন হলো, তারপরে আসছে আন্তর্জাতিকবাদ। ফর এক্সাম্পল একদম স্পেসিফিক যদি বলি, ওই যে জাতিসংঘ গঠন হয়েছে কি জন্য হয়েছে? আমরা বিশ্বের সকল দেশ মিলেমিশে কিছু করতে চাই, যাতে সবাই সবার দেখভাল করতে চাই, এজন্য। তারপর আসে আন্তর্জাতিকবাদ। আন্তর্জাতিকবাদের উপর আস্থা হারিয়ে আসে আসলে আঞ্চলিকবাদ। নিচে আমি দুইটা লাইন লিখছি, এটা একটু রিডিং দিয়ে দেখো। যে জাতিসংঘের উপর আস্থা হারিয়ে কতিপয় রাষ্ট্র আঞ্চলিকবাদের চেতনা জাগ্রত হয়। কেন? ধরো আমাদের দেশের যে রোহিঙ্গা সমস্যাটা, যে কি হয়েছে, মায়ানমার রোহিঙ্গাদের পাঠিয়ে দিচ্ছে এবং আমরা কিছু করতে পারছি না, তাহলে আমরা জাতিসংঘের হেল্প চাই, কিন্তু জাতিসংঘ কিছু করছে না। তাহলে জাতিসংঘ কিছু করছে না, এখন ওর পায়ের ধরে কি বসে থাকবো? তখন আমরা কি করবো? অন্য ব্যবস্থা করতে হবে, চায়নার কাছে যাইতে হবে, অথবা একটা ছোট সংগঠন করতে হবে, যে ভারত পাকিস্তান মিয়ানমার মিলে যে আমরা সমাধান করি। কারণ আমার দেশে যদি তুমি মিয়ানমারকে এই লোকগুলোকে পাঠিয়ে দাও, তারা কর্ম পাবে না, তারা খাইতে পাবে না, তখন বাধ্য হয়ে তারা সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত হবে এবং তোমাদের দেশে গিয়ে অ্যাটাক করবে, যে যেই মায়ানমার থেকে আমাদের বের করে দিয়েছে ওদের গিয়ে মেরে ফেলবে। তো তোমাদেরও সমস্যা। তো যাই হোক, এইরকম করে আর কি আঞ্চলিকবাদ তৈরি হয় আর কি, আন্তর্জাতিকবাদের পরে বিষয়টা আসে। আর এই আঞ্চলিকবাদকে কেন্দ্র করে যে সংস্থাগুলো গঠিত হয় সেটা হচ্ছে আঞ্চলিক সংস্থা। আজকে আমরা মূলত আঞ্চলিক কিছু সংস্থা নিয়েই পড়াশোনা করব। তার মধ্যে এই নামগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো তোমরা জানো। তোমরা সার্ক সম্পর্কে জানো, বিমস্টেক নাম শুনেছো, আসিয়ান, AU মানে আফ্রিকান ইউনিয়ন, GCC, আরব লীগ, সিরদাপ, অ্যাপেক। এর বাইরেও অনেক কিছু আছে, কিন্তু এইগুলো করানোর মাধ্যমে তোমরা যে বেসটা পাবা, বা এগুলা জানার মাধ্যমে যে বেস তৈরি হবে, এরপর অন্য সংগঠন আসলেও তোমার কাছে সহজ লাগবে। এখন আমি যেভাবে ভাবতাম, পড়তাম, তোমাদের একটু সেভাবে আর কি ব্যাখ্যা করে দেই। তো একটা একটা করে যদি শুরু করি, সার্ক সম্পর্কে একটু জানি। সার্ক কি জিনিস? এই সার্কটা হচ্ছে 1977 সালে, 75 সালে তো বঙ্গবন্ধু সহ উম, মেরে ফেললো, এরপর সেনা শাসন আসলো। তখন জিয়াউর রহমান 77 সালে এই দক্ষিণ এশিয়ার যে দেশগুলো আছে তাদের প্রধানদের সাথে আলোচনা করেন। করছেন এই জন্য যে হ্যাঁ, আমাদের কিছু একটা করা উচিত, মানে আমরা মিলেমিশে কিছু করা উচিত, আমরা একত্র হয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারি। তো আমরা একত্রিত হই। তখন দক্ষিণ এশিয়ার 7টা দেশ একত্রিত হয় আর এই সার্ক গঠন করা হয়। এবং সার্কের প্রথম চেয়ারম্যান ছিলেন হোসাইন মোহাম্মদ এরশাদ। এরশাদ সম্পর্কেও জানো। আর সার্কের ফুল ফর্ম হচ্ছে দ্য সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এই যে রিজিওনাল, আঞ্চলিক যে সহযোগিতা, এইটাই হচ্ছে মূলত সার্ক গঠনের উদ্দেশ্য। কোন কোন ক্ষেত্রে সহযোগিতা করবো? এই যে নিচে দেখো, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, এই তিনটা মোটামুটি সবকিছুই কাভার করে। তাইলে এই 77 সালে সিদ্ধান্ত হয় যে আমরা একটা গঠন করব। ফর্মালি হচ্ছে তোমার 1985 সালে সার্ক গঠিত হয়। সদর দপ্তর করা হয় কাঠমান্ডু, নেপাল। এটা একটু খেয়াল করবা, কাঠমান্ডু। আমি যখন প্রথম পড়েছিলাম তখন মন্ডু পড়তাম, অতটা খেয়াল না করে প্রথম দিয়ে করে। তো যাই হোক, এর সদস্য সদস্য হচ্ছে দক্ষিণ এশিয়ার 8টি দেশ। আচ্ছা, এই দুটার পার্থক্য কেউ বলতে পারবা? যে দক্ষিণ এশিয়ার 7টা দেশ একত্রিত হইলো, আবার সদস্য হয়ে গেল 8টি দেশ। এনি আইডিয়া? তোমরা কি শুনতে পাচ্ছ? স্যার, না, হ্যাঁ, আইডিয়া নাই। শুনতে কোনো সমস্যা হচ্ছে? না স্যার। ঠিক। আচ্ছা, তাহলে সাতটা স্যার, আটটা, শোনা যাচ্ছে? সাতটা আর আটটা কিভাবে হইলো? সাতটা আটটা হইলো কি, এই যে আফগানিস্তান, জানো যে তোমরা একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, তো আফগানিস্তানটা প্রথমে ছিল না, পরবর্তীতে তারা এসে আর কি আফগানিস্তান যখন যুক্ত হয় তখন সাতটা হয়। আমরা যদি একটু ম্যাপের দিকে তাকাই, এই হচ্ছে অবস্থা। সার্কভুক্ত যে তো ইন্ডিয়া হচ্ছে এটা, বাংলাদেশ, মায়ানমার, ভুটান, নেপাল, এখানে আফগানিস্তান, পাকিস্তান, আর এখানে আছে কি শ্রীলঙ্কা। এইটাকে বলা হয় দক্ষিণ এশিয়া। এশিয়ার দক্ষিণ পাশে আছে। এই এদের মিলে আর কি আফগানিস্তান পরে যুক্ত হয়,
হয়ে এই কয়েকটা অঞ্চল মিলে সার্ক গঠন করা হয়। তো এইটা ছিল মূল উদ্দেশ্য যে সার্ক গঠন করবে, কিন্তু তোমরা সার্কের হচ্ছে বিশেষ কোনো আহ, কার্যক্রম এখন দেখবা না। এটার রিজন এমন হতে পারে যে তোমরা হয়তোবা কেউ শুনেও থাকতে পারো যে আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় ছিল, তো যেহেতু সার্ক জিয়াউর রহমান গঠন করে গেছে এই জন্য হয়তোবা সার্কের কার্যক্রম বন্ধ করে দিছে। এরকম যদি শুনে থাকো, জিনিসটা এরকম না। শেখ হাসিনার সাথে সার্কের কোনো সম্পর্ক নাই। মূল কালপ্রিট হচ্ছে এই যে পাকিস্তান আর ইন্ডিয়া। এদের মধ্যে সাপ আর বেজির সম্পর্ক, দা আর কুমড়ার সম্পর্ক। এ যা বলে এ তার উল্টাটা বলে। তো আসলে তোমার কি মনে হয়, আফগানিস্তান তো ওই পাশে আছে, সার্ক বা একটা সংগঠনের মধ্যে যখন আমরা সবাই থাকবো, এই দুইজন একটু পাওয়ারফুল কান্ট্রি হিসেবে তাদের সিদ্ধান্ত বাস্তবায়ন হবে বেশি, কারণ তারাই যদি একমত না হইতে পারে আমাদের আর কি হবে। তো এই জন্য মূলত ইন্ডিয়া পাকিস্তানের বিভিন্ন গড়িমসির কারণে এই সার্কের কার্যক্রম তেমন দেখা যায় না। এবং এটা বলবো যে সার্কের পরবর্তীতে কি হয়েছে। তো এরপরে আসে হচ্ছে কিছু জিনিস বলে আসি। আগে সার্ক যখন গঠন করা হইলো, তারা অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক যে ক্ষেত্রে সহযোগিতা করবে তার প্রেক্ষাপটে তারা কিছু ছোট ছোট চুক্তি করে। চুক্তি, এই একটা চুক্তি হলো এসএপিটিএ, সাপটা চুক্তি, সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট। তোমরা এই শব্দটা মনে রাখবে যে প্রিফারেন্সিয়াল, প্রিফার করা মানে কি, পছন্দ করা না, প্রিফার থেকে আসছে, প্রিফারেন্সিয়াল মানে পছন্দ করা হবে। বাণিজ্যের ক্ষেত্রে সার্কভুক্ত দেশগুলোকে পছন্দ করা হবে কিরকম? ধরো আমি জার্সি বিক্রি করবো, এখন ওয়ার্ল্ড কাপ চলতেছে, কোথায় বিক্রি করব? ধরো ইন্ডিয়াতেই বিক্রি করব। এখন যদি মালয়েশিয়া বিক্রি করতে আসে এবং বাংলাদেশ বিক্রি করতে যায়, তাহলে ইন্ডিয়া করবে কি, বাংলাদেশকে প্রায়োরিটি দিবে, পছন্দ করবে, প্রিফার করবে ওই মালয়েশিয়ার তুলনায়। কেন? কারণ মালয়েশিয়া সার্কভুক্ত দেশ না, বাংলাদেশ সার্কভুক্ত দেশ, বাংলাদেশের স্বার্থটা সে দেখবে। এই চুক্তির মাধ্যমে সেটা বলে সাপটা। তাইলে এই যে আঞ্চলিকভাবে কিভাবে যুক্ত হইলাম, মালয়েশিয়াকে ধরো বাদ দেওয়ার জন্য বাংলাদেশ এই চুক্তিতে কেন যাবে? সে চিন্তা করবে যেহেতু ইন্ডিয়াকে বিভিন্ন কাজে আমার দরকার, আমি যদি অন্য দেশের তুলনায় একটু সুবিধা পাই একটা সংগঠন করার মাধ্যমে, যেটা জাতিসংঘের মাধ্যমে আমি পাচ্ছি না। যেমন ধরো রোহিঙ্গা সমস্যাটা, যে এটা সমাধান করতে পারে ইন্ডিয়া এবং হচ্ছে চায়না মিলে, যদি তারা সমর্থন দিত। জাতিসংঘ পারতেছে না, শুধুমাত্র চায়না ইন্ডিয়া চাচ্ছে না বলে। যাই হোক, সাপটা, এই সাপটা চুক্তিতে বলা হয় অগ্রাধিকার দেওয়া হবে আর কি, পছন্দ করা হবে, প্রিফার করা হবে। নেক্সট আর একটা চুক্তি হয়, এটা তোমরা একটু দেখবা যে এই যে স্বাক্ষরিত হয় এটা 93 সালে, খেয়াল করছো? গঠিত হয় 95 সালে, আর এই চুক্তিটা স্বাক্ষরিত হয় 93-তে, কার্যকর হয় 95 সাল থেকে। আর পরবর্তীতে আর একটা চুক্তি হয় 2008-9 সালে, সেটা হচ্ছে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড ট্রেড এরিয়া। এই শব্দটা খেয়াল করবা, এটা হচ্ছে ফ্রি, একটা ছিল প্রিফারেন্সিয়াল, আর এটা হচ্ছে ফ্রি। ফ্রি ট্রেডটা তোমাদের যাদের ধারণা নাই তাদের সম্পর্কে বলি, ফ্রি ট্রেড কি জিনিস। তোমরা কি অবগত আছো কয়দিন আগে যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর ট্যাক্স বসাইছিল? তোমরা কি জানো? খবর শুনো বা ওই জিনিসটা বুঝছো? জি স্যার, শুনছিলাম। হ্যাঁ, এটা হচ্ছে কিরকম, ধরো বাংলাদেশ পোশাক রপ্তানিতে দ্বিতীয়, বা অনেক পোশাক রপ্তানি করতে পারে কি কারণে জানো? ইউরোপ এবং আমেরিকা বাংলাদেশকে একটা সুবিধা দেয়, বাংলাদেশ গরিব বলে, যে তোমার থেকে ট্যাক্স কম নিব বা অবাধে যাইতে দিব। কিরকম? ধরো আমি একটা গেঞ্জি বানাইলে আমার খরচ হয় 100 টাকা। আহ, আমেরিকা করলো কি, কোনো ট্যাক্সই ধরলো না। তাহলে আমি আমেরিকায় গিয়ে ওইটা 120 টাকায় বিক্রি করলে আমার 20 টাকা লাভ হয় না? লাভ হয়। আমেরিকা করলো কি, ওই একই জিনিস যখন ইন্ডিয়া বিক্রি করতে যাবে, ইন্ডিয়ার উপর 20% ট্যাক্স লাগাই দিল। তো ইন্ডিয়ার উপর যখন 20% ট্যাক্স ধরবে, তখন ইন্ডিয়ার খরচ হয়েছে 100, ট্যাক্স দিল 20 টাকা, তাহলে 120 টাকা তো তার চালানি আছে। তাহলে অবশ্যই লাভ করতে হলে তার 120-এর বেশি বিক্রি করতে হবে না? তো 120-এর বেশি বিক্রি করলে 130 বা 40 বিক্রি করবে সাপোজ। এখন যেই জিনিস আমেরিকার জনগণ 120 টাকায় পাচ্ছে, সে কি 140 টাকা দিয়ে কিনতে যাবে? যাবে না তো। ওই একই না। জিনিস 120 টাকায় পাচ্ছে, তার শুধু শুধু 40 টাকায় কিনবে কেন? তাহলে ইনডাইরেক্টলি কি হলো, বাংলাদেশের লাভ হলো। এই জন্য আসলে বাংলাদেশ পোশাক শিল্পে রপ্তানিতে খুব এগিয়ে আছে। কেন? মানুষজন সুবিধা দিচ্ছে, ট্যাক্স ট্যাক্স তেমন ধরতেছে না। যদিও এবার 20% ধরছে, অনেক বাড়াইছিল, অনেক ধরছিল, কিন্তু কমাই দিয়ে আর কি 20% করছে। বিভিন্ন দেশে এরকম থাকে আর কি, বা ইউরোপে এবার একটু সুবিধাও দেয়, মানে অগ্রাধিকার দেয় ইউরোপের ক্ষেত্রে। তো এই ফ্রি ট্রেড এরিয়া বলতে বোঝাচ্ছে এই সার্কভুক্ত দেশগুলো আমরা মুক্ত বাণিজ্য করব, যে যার কাছে যা খুশি বিক্রি করবে আমরা বাধা দিব না।
এই বাণিজ্য বাধা বলতে একটা ব্যাপার আছে কি, ধরো আমাদের জিনাত হচ্ছে মগ বানায় বিক্রি করে বাংলাদেশে। তো জিনাতের একটা মগ বানাইতে খরচ হয় 50 টাকা, সে বিক্রি করে 60 টাকা। এখন মগ বানাইতে যে কাঁচামাল আনে সেটা আবার সে চায়না থেকে আনে। একটু বোঝার চেষ্টা করো, চায়না থেকে আনে, আনাতে তার খরচ হয় 50, সে বিক্রি করে 60। কিন্তু ইন্ডিয়াতে কোনো কাঁচামাল আমদানি করতে হয় না, তার কাঁচামাল তার বাসায় আছে। ইন্ডিয়ার ওই মগ বানাইতে খরচ হয় 30 টাকা, বা ধরো হ্যাঁ 30 টাকা। আর ইন্ডিয়া কিন্তু বাংলাদেশে 40 টাকায় বিক্রি করলেও তার 10 টাকা লাভ হচ্ছে। এখন ইন্ডিয়ার মগ যদি 30 টাকা করে বাংলাদেশে চলে, এই জিনাতের মগ কেউ কিনবে 60 টাকা দিয়ে? একই তো মগ। তখন বাংলাদেশ সরকার করবে কি, এই জিনাত যেহেতু বাংলাদেশি, তার ব্যবসা টিকিয়ে রাখার জন্য ইন্ডিয়ার উপর ধরো ট্যাক্স দিয়ে দিল 100%। তো ইন্ডিয়ার খরচ হয়েছে 30 টাকা, 100% ট্যাক্স লাগাইলে তার জিনিসের দাম হয়ে যাবে এখানে 60 টাকা, তার হইলই 60 টাকা। তখন ওইটা বাংলাদেশে বিক্রি করতে হবে কত টাকায়? 70 টাকায়। তখন মানুষ কি করবে? ওই 70 টাকার তুলনায় 60 টাকারটা কেনার পছন্দ করবে। তাতে কি হইলো, ওই ওদের, আমাদের আর কি দেশের মানুষের, দেশের কোনো এক নাগরিকের লাভ হইলো। এটাকে বলা হয় বাণিজ্য বাধা। এক দেশ তার দেশে এরকম বাধা দেয় যাতে নিজের শিল্প টিকে থাকে, নিজের শিল্প টিকিয়ে রাখার জন্য। এই যেমন ধরো পেঁয়াজ আমদানি করি আমরা ইন্ডিয়া থেকে, বা গরু আমদানি করি, করলে কিন্তু দেশে দাম কমে যায়, বুঝছো? তো এইগুলা হয় আর কি। তখন এই সার্ক করছে কি, ফ্রি ট্রেড এরিয়া করতে যাচ্ছে, যে আমরা যার যা আছে বিক্রি করার মতো নিজেদের কাছে বিক্রি করব, কোনো বাধা দিব না, মুক্ত বাণিজ্য করব, ট্যাক্স বসাবো না, এরকম করবো না, কঠোর হব না। তাহলে এই সার্ক গঠন করে এই লাভ হইলো। এই চুক্তিটা করছিল 8 সালে, কার্যকর হয় 9 সালে। যদিও সার্কের কোনো কার্যক্রমই এখন চোখে পড়া বা আলোচনার মতো না। আচ্ছা, তারা আরো কি করলো, একটা ইউনিভার্সিটি করলো নয়াদিল্লিতে 2010 সালে, কার আন্ডারে? এই যে সার্কের ইয়াতে, মানে সার্কের অধীনে। তারপর তারা একটা কি করলো, এই বাংলাদেশ হচ্ছে যেহেতু সার্কের উদ্যোক্তা দেশ, বা সবকিছু মিলিয়ে বাংলাদেশে একটা সার্ক ফোয়ারা আছে। যারা ঢাকার কারওয়ান বাজারে গিয়েছো দেখবা যে ওই যে একটা পানি পড়ে, ঝর্ণা, সেটা হচ্ছে সেটা হচ্ছে সার্ক ফাউন্টেন। যেখানে 7টা পানির পাইপ আছে, পানি দিয়ে পাইপ দিয়ে পানি পড়ে, যেটা নির্দেশ করে যে প্রতিষ্ঠাকালীন 7টি দেশ। এখান থেকে এই যে নিতুন কুণ্ডু যে এটা করছে, সেটাও মাঝে মাঝে পরীক্ষায় আসতো। নিতুন কুণ্ডু এটার স্থাপনা করছে। তো যাই হোক, যেটা বলতেছিলাম, সার্ক এই 1985 সালে তৈরি হয়। তৈরি হওয়ার পর থেকে বিশেষ কোনো কার্যক্রম করতে পারে না, একমাত্র ইন্ডিয়া পাকিস্তানের মতবিরোধের কারণে, তাদের মধ্যে একমত হওয়া সম্ভব হচ্ছে না বলে। যার ধারাবাহিকতায় করা হয় কি, তোমাদের একটু আগে যেটা বললাম, এই যে এটা হচ্ছে সার্ক, হ্যাঁ। তখন সার্কের অল্টারনেটিভ, যেহেতু তারা একমত হতে পারছে না, সার্কের অল্টারনেটিভ একটা সংগঠন তৈরি হয়, বিমস্টেক। BIMS, বিমস্টেক কি করলো, এইখান থেকেই আফগানিস্তান পাকিস্তানকে বাদ দিয়ে দিল, ইন্ডিয়া নেপাল ভুটান, আর এখান দিয়ে মায়ানমার আর এই যে এদেরকে নিয়ে নিল, থাইল্যান্ডকে নিয়ে নিল। নিয়ে তার মানে আগে যেহেতু এদের জন্য বাস্তবায়ন করা কষ্ট হচ্ছে, ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে শত্রুতা আছে, তো আফগানিস্তানকে বাদ দেওয়ার কারণ হচ্ছে মাঝখানে যেহেতু পাকিস্তান ওই ওই ওইটা তো আঞ্চলিক হইলো না, পুরাটা হচ্ছে পাকিস্তান দিয়ে সেপারেট করা, তাহলে তো ওরকম আঞ্চলিক হয় না। এর জন্য এই দুজনকে বাদ দিয়ে নতুন একটা সংগঠন করলো, সেটা হচ্ছে বিমস্টেক। কি হইলো দেখছো, আফগানিস্তান পাকিস্তান বাদ এরা মিলে একটা সংগঠন তৈরি করলো, বিমস্টেক। সেই বিমস্টেক তৈরি হয় হচ্ছে 97 সালে, সার্ক তৈরি হয়েছিল 85 সালে, আর বিমস্টেক তৈরি হয় 97 সালে। যেহেতু বিমস্টেকের কিছু কার্যক্রম চলে, এই জন্য সার্কের কার্যক্রম চোখে পড়ে না। তো এই যখন তৈরি হয় তখন দেশ ছিল 4টা, বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড। তখন তার নাম ছিল বিসটেক। এই যে বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, এই 4টা অক্ষর নিয়ে বিসটেক নাম ছিল। পরবর্তীতে 97 সালে মায়ানমার যুক্ত হয়, তখন আসে। আর এই নেপাল ভুটান যোগ দেয় 2004 সালে। তাদের তো ছোট দেশ, উপায় নাই, যোগ দিলেই তাদের লাভ। তো অল্টারনেটিভ হিসেবে এটা তৈরি হয় আর কি, বিমস্টেক সার্কের অল্টারনেটিভ হিসেবে তৈরি হয়। আর ম্যাপ থেকে পড়লে তোমাদের একটু মনে থাকবে ভালো এইটা। তো এই হচ্ছে বিমস্টেক আর সার্কের মোটামুটি তুলনামূলক আলোচনা। এরপর আসছে হচ্ছে আসিয়ান। আসিয়ান হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। সাউথ ইস্ট বুঝছো, এতক্ষণ পর্যন্ত আমরা দক্ষিণ এশিয়ায় ছিলাম, এখন আরেকটু পূর্ব দিকে চলে যাচ্ছি, মায়ানমার, থাইল্যান্ড, ওই ওই অঞ্চলে চলে যাচ্ছি, পূর্ব দিকে। আসিয়ান হচ্ছে তৈরি হয়, এটা অবশ্যই সার্ক বিমস্টেকের আগের কাহিনী, যে 8 আগস্ট এই এই পূর্ব এশিয়া একটা দেশ তৈরি করে, মানে ইন্দোনেশিয়ার জাকার্তায় থাকে তার সদর দপ্তর। প্রতিষ্ঠাকালে তার আহ, দেশ ছিল আর কি 5টা, মোট সদস্য ছিল 5টা, বর্তমানে 10টা আছে। তো 10টা মনে থাকে না, আমি একটু পরে ম্যাপ থেকে দেখিয়ে দিব যে ম্যাপের কোন 10টা।
তোমরা এই 10টা মনে রাখার একটা টেকনিক আছে, যে এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না। আমি আগে এটা একটু বলে নিই, তারপর ম্যাপ থেকে দেখাচ্ছি কি ঘটতেছে। তো এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না, এইটার দিয়ে মনে রাখার স্যার, কৌশল হচ্ছে, বলো কিছু বলবা? স্যার বইতে 11টি দিছে। নতুন কোনোটা যুক্ত হয়েছে? আমি দেখে লাস্ট দেখেই করছিলাম, লাস্ট এই 10টার বাইরে আর কি আছে? স্যার পূর্ব তিমুর। ও আচ্ছা, পূর্ব তিমুর তো যুক্ত হয়েছে, হ্যাঁ। তাহলে 11টা। আচ্ছা, আমরা আপাতত 10টা দেখি, পূর্ব তিমুরটা মনে রাখতেছি। যে এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না, এটা দিয়ে মনে রাখার টেকনিক: মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, এই তিনটার ফুল ফর্ম। তারপর হচ্ছে ফিলিপাইন, ইন্দোনেশিয়া, লাওস, মায়ানমার, ব্রুনাই, কম্বোডিয়া, সিঙ্গাপুর, আর সর্বশেষ পূর্ব তিমুর যুক্ত হয়। তাহলে 11টা পড়বা আর কি, সর্বশেষ পূর্ব তিমুর যুক্ত হয়। তাহলে এইটা হচ্ছে আসলে মূলত এই অঞ্চলটা, এই যে দ্বীপ প্রধান যে দেশগুলো, এই অঞ্চলটা। বিশেষ করে ইন্দোনেশিয়া তো মনে করো যে দ্বীপই, কত 17,000 না কত হাজার যেন দ্বীপই আছে, দ্বীপ নিয়ে গঠিত। যাই হোক, এই অঞ্চলগুলাকে এই অঞ্চলগুলাকে বলা হয় দক্ষিণ পূর্ব এশিয়া। এটা হচ্ছে এশিয়া, এটা হচ্ছে দক্ষিণ এশিয়া, দক্ষিণে আছে, এটা পূর্ব দিকে আছে, তাই দক্ষিণ পূর্ব এশিয়া। তো এই দক্ষিণ পূর্ব এশিয়া নিয়ে পরে আবার এটাও করা হয় যে আসিয়ান যে ছিল, তার সাথে এই চায়না, সাউথ কোরিয়া, জাপান, এই তিনটা দেশ মিলে বলা হয় ASEAN+3। এটা বলা হয় কি, যে এই সংগঠনগুলো ASEAN+3 সংগঠনের, ধরো জিডিপি বলবে, কোন একটা পরিসংখ্যান দিবে, এরকম বলা হয়। আর সাথে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডকে যুক্ত করে বলা হয় হচ্ছে না ASEAN+6। তো যাই হোক, ম্যাপ থেকে দেখিলাম যে দক্ষিণ পূর্ব এশিয়ার এই অঞ্চলটা নিয়ে গঠিত হয় আসিয়ান। তাহলে আস্তে আস্তে কি করলো, সার্ক ছিল এদিকে, তার থেকে এই পাকিস্তান আফগানিস্তানকে বাদ দিয়ে দিল, এরপর গঠন করলো বিমস্টেক। আর এটা তো আগে থাকতেই ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে। সেই এশিয়ার মধ্যে চায়না, সাউথ কোরিয়া, জাপান এরা নাই, বাট এদেরকে ওভাবে ডাকা হয় ASEAN+3+6 এরকম। তো এটা 11টা, পূর্ব তিমুর লাস্ট যুক্ত হয়েছে, সেটা একটু মনে রাখবা, এখানে যদিও নাই। এটা হচ্ছে একটা তুলনামূলক চিত্র, আমি নেট থেকে নিয়েছি, যদিও এটা আমাদের অঞ্চল ভিত্তিক না, এটা নিয়ে আর আমি আলোচনায় রাখি নাই। সার্কের মধ্য থেকে কেউ কেউ বিমস্টেকে আছে, আবার ওদিক থেকে বাদ, আবার বিমস্টেকের মধ্য থেকে কেউ কেউ আসিয়ানের মধ্যেও আছে, আবার এইখানে হচ্ছে উপরের অঞ্চলটা, ওই অঞ্চলটা আছে। তাহলে এই হচ্ছে অবস্থা, যে সার্ক থেকে কিভাবে এদিকে চলে আসলো। আচ্ছা, এই দুইটা একটু বিষয় আছে, যে প্রথমটা হচ্ছে আফ্রিকা ইউনিয়ন। তোমরা এর থেকে মনে রাখবা যে এর সদর দপ্তর হচ্ছে আদ্দিস আবাবা, ইথিওপিয়া। এইটা পড়ার মূল কারণ হবে যে ইথিওপিয়ার একটা জায়গা আছে আদ্দিস আবাবা নামে, এটা তোমার জানা হয়ে যাবে। সদস্য 55টা। তোমরা কি কেউ বলতে পারো যে আফ্রিকা মহাদেশের স্বাধীন দেশ কয়টা? 54টা। আফ্রিকা মহাদেশের স্বাধীন দেশ 54টা, কিন্তু এর সদস্য হচ্ছে 55। যাই হোক, এই আফ্রিকা ইউনিয়ন, আফ্রিকার দেশগুলোকে নিয়ে আফ্রিকা ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছিল ব্যক্তি গাদ্দাফি। গাদ্দাফি হচ্ছে খুবই ডিপ্লোম্যাটিক একজন লিডার ছিলেন। কিন্তু মানে উনি ওনার জনগণের জন্য অনেক কিছু করছে, যে বিদ্যুৎ ফ্রি করে দিছে, মানে অনেক কিছুই। কিন্তু সর্বশেষ উনি আর ক্ষমতায় থাকতে পারেন নাই আমেরিকার জন্য। তোমরা সর্বশেষ দেখছো যে আমেরিকা, যেখানে তেল আছে, যাদেরই তেল সম্পদ আছে, আহ তাদের সাথে আমেরিকার শত্রুতা, এবং যেখানে তেল আছে সেখানে এই আমেরিকার ধারণা ওইখানে জঙ্গি আছে, ওইখানে যাইতে হবে, ওদের থামাইতে হবে। আর বর্তমানে যে ডলারাইজেশন চলে, ডলারাইজেশন বুঝছো, তুমি যদি কিছু কিনতে চাও বাংলাদেশের বর্ডারের বাইরে থেকে, তাহলে তোমার লাগবে ডলার। তুমি যদি ইন্ডিয়াতে গিয়ে বাংলাদেশের টাকা দাও, তারা নিবে না। তুমি যদি অন্য ইউরোপের কোনো দেশে গিয়ে ইন্ডিয়ান রুপি দাও, সেটা নিবে না। তবে ডলার সারা দুনিয়ায় অ্যাকসেপ্টেবল। তো আমেরিকা একটা চুক্তি করে, এই মিডল ইস্টের যে দেশগুলো আছে, তারা যে তেল বিক্রি করবে সেটা ডলারে করতে হবে। তুমি অন্য কোনোভাবে তেল বিক্রি করতে পারবা না। এই যে অন্য কোনোভাবে তেল বিক্রি করতে পারবা না, এইটার বিপরীতে যেই যায় আমেরিকা তার এই ধ্বংস করে দেয়। লিবিয়া এই যে গাদ্দাফিকে দিছে, কিন্তু দিবে, কিন্তু সে তোমার দেশে ঢুকে না, তার দেশের লোকজন দিয়ে তারে মারাবে। যেমন ধরো বাংলাদেশ থেকে যে শেখ হাসিনা চলে গেল, মানে বাইরে থেকে কেউ এসে নিয়ে গেছে?
বাংলাদেশের মানুষই তো তারাইলো। ওই রকম কিছু একটা সে ক্রিয়েট করবে, চলে যাবে। সর্বশেষ সে কি করলো, ভেনিজুয়েলা থেকে প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেল। এইটা অবশ্য একদম তার কাছাকাছি ছিল, সে তুলে নিয়ে গেছে। কি করছে, সেও ওই যে আমেরিকার এগেনস্টে গেছে। আমেরিকার সবচেয়ে বেশি রিজার্ভ আছে তোমার জ্বালানি তেলের, এরপর হচ্ছে ভেনিজুয়েলার প্রচুর আছে জ্বালানি তেল। এই সেই জ্বালানি তেলগুলো তারা মানে যাতে ডলারেই বিক্রি করে, বা ডলার ছাড়া বিক্রি করলে তো আমেরিকার এই ডলারের আধিপত্য থাকবে না, মোরল হিসেবে সে থাকবে না, তো নিয়ে যায়। যাই হোক, এটা আসলে আফ্রিকা ইউনিয়নের বিষয় না। এই ব্যক্তি গাদ্দাফি অনেক কিছু করছে, তার মধ্যে একটা হইলো এই আফ্রিকা ইউনিয়ন গঠন করছে। আফ্রিকার দেশগুলো যে পিছিয়ে ছিল সারা দুনিয়া থেকে, তাদেরকে এগিয়ে নেওয়ার জন্যই আর কি আহ, এই চেষ্টাটা তার ছিল। আচ্ছা, যাই হোক। আর এরপরে হচ্ছে জিসিসি, এটা সম্পর্কে তোমরা পড়বা। 81 সালে গঠিত হয় গালফ কোঅপারেটিভ কাউন্সিল। সদর দপ্তর হচ্ছে সৌদি আরবের রিয়াদে। দেশ আছে 6টা। এই উপসাগরীয়, গালফ বলতে বোঝায় যে উপসাগরীয় যে অঞ্চলে যে কয়েকটা দেশ আছে তাদের নিয়ে। এই 6টার নাম মনে রাখার জন্য তোমরা পড়বা বাক্স। আর এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমি কিন্তু কোথাও কোনোটার চেয়ারম্যান কে আছে বর্তমানে, এই যে জিসিসি চেয়ারম্যান কে আছে এইটা আছে সেটা লিখি নাই, খেয়াল করবা। কারণ এগুলো প্রতিনিয়ত চেঞ্জ হয়, আজকে তোমার লিখে দিব, এটা চেঞ্জ হয়ে যাবে। সদস্য অনেকদিন পর পর চেঞ্জ হয়, তাও চেঞ্জ হইতে পারে, এই জিনিসগুলো আপডেটেড থাকবা। যাদের হচ্ছে জবের গ্রুপগুলোতে থাকো, জব প্রিপারেশন রিলেটেড, অথবা তোমরা পেপার পত্রিকা পড়ো, তখন দেখবা যে অটোমেটিক জানবা কোথায় কি হইতেছে। ওই তখন সদস্য দেশ কয়টা, এগুলা কিন্তু পেপারে লেখার একটা ধাঁচ আছে, তারা পেপারে লেখাই দেখবা। তো এখানে সদস্য দেশ 6টা, মনে রাখার টেকনিক হচ্ছে বাক্স। এভাবে পড়বা: বাহরাইন, ইউএই, ইউনাইটেড আরব আমিরাত, কুয়েত, কাতার, সৌদি আরব, ওমান, এটা দিয়ে রাখবা। এটা গঠিত হয়েছে মূলত রাজতন্ত্র টিকিয়ে রাখার জন্য। রাজতন্ত্র বলতে বোঝায় যে ওই ওই দেশগুলোতে যে রাজতন্ত্র চলে এখনো, রাজার শাসন চলে বা ওই পারিবারিক শাসন চলে, এটা টিকিয়ে রাখার মানে মূল কারণ হচ্ছে গণতন্ত্র। মানুষ কখন চায়, যখন পেটে ভাত থাকে না তখন গণতন্ত্র চায়। ওই দেশের মানুষের কিন্তু ওই তেল বিক্রি করে বা দেশগুলো সম্পদে পরিপূর্ণ, ওই দেশের নাগরিককে ও দেশের সরকার সবসময় মানে সবকিছু দিয়ে টিয়ে ভুলাই রাখে আর কি, কারণ তাদের তো সম্পদের অভাব নেই। তাদের সম্পদের অভাব নেই, এই জন্য ওরা আর কি রাজতন্ত্র গণতন্ত্র নিয়ে তাদের মাথা ব্যথা নেই। যখনই দেখবা যে পেটে লাথি পড়বে, তখনই গণতন্ত্র, তুমি সরো আরেকজন আসুক, এগুলো আর কি আসে। এটা সব জায়গায় হয়েছে। শ্রীলঙ্কার যখন প্রেসিডেন্টকে তাড়াইলো, কি হইলো, মানুষ খাইতে পারতেছে না, কারেন্ট পাচ্ছে না, তারাই দিবে। বাংলাদেশেও তাই হবে। দিতে পারবা না বিদ্যুৎ, দিতে পারবা না এই, দিতে পারবা না সেই, দিতে পারবা না, তোমার সরকারই থাকতে দিবে না। যাই হোক, এই রাজতন্ত্র টিকিয়ে রাখা হচ্ছে মূল উদ্দেশ্য ছিল, যদিও আরো অনেক উদ্দেশ্য থাকে, তারা তেল বিক্রি করে, হিসাব কিতাব, কিন্তু হিডেন মিনিং হচ্ছে ওই যে এইটা আর কি। যাই হোক, এই হচ্ছে ম্যাপে যদি দেখি, এই যে উপসাগরীয় আমরা জানি এটা হচ্ছে ইরান বড়টা। আর এই পাশে যে উপসাগরীয় যে অঞ্চলগুলো আছে তাদেরকে তারা জিসিসি। আর ইরান হচ্ছে কি, এদের সাথে কখনো একরকম হইতে পারবে না, কারণ আদর্শগত দ্বন্দ্ব আছে। এই ইরান হচ্ছে কি সুন্নি কান্ট্রি, আর এরা হচ্ছে সরি শিয়া, আর এই অঞ্চলগুলো ইয়া। হচ্ছে সুন্নি। এজন্য শিয়া আর সুন্নির মধ্যে তারা মনে করে, ইরান মনে করে আমরা মুসলিম বিশ্বের নেতৃত্ব দিব, এইটাই ঠিক। আর এইখানে সৌদি আরব মনে করে হচ্ছে, মনে করার বিষয় না, তারা তাদেরটা যার যারটা সে সেই মনে করবে যে তারা ঠিক। এই জন্য হচ্ছে তারা কখনো এক হবে না। দেখবা যে ইরান আর সৌদি আরব বা ইরান আর অন্য কেউ একসাথে নাই, ইরান একদিকে অন্য আর একদিকে, মানে মিল নাই এই জন্য। তো এই অঞ্চলগুলো নিয়ে গঠিত হয়। এখানে হরমুজ প্রণালী আছে আমরা জানি, প্রণালীর সময় পড়েছিলাম। তো এই এই যে হচ্ছে এই জন্য এর নামটা হচ্ছে এরকম, জিসিসি, গালফ কোঅপারেটিভ কাউন্সিল। এটা পড়বা একটু। আর আছে হচ্ছে আরব লীগ। এটা গঠিত হয় 22 মার্চ 1945, অনেক আগে, একদম জাতিসংঘ টঙ্গ যখন গঠিত হয় তখনই। সদর দপ্তর কায়রো, মিশর। সদস্য দেশ 22টা। আমি যতদূর মনে পড়ে লেখার সময় সার্চ করেই লিখছিলাম যে লেটেস্ট কিছু আছে কিনা। তো তারপরও হচ্ছে এগুলার আন্তর্জাতিকের বিষয় তো প্রতিনিয়ত চেঞ্জ হইতে পারে, কমতে পারে, বাড়তে পারে। যেমন আরব লীগের কার্যক্রম থেকে সিরিয়াকে নিষ্ক্রিয় করা হয়েছে। সিরিয়ারও যে যুদ্ধ বিধ্বস্ত, এই জন্য আরব লীগ মূলত তৈরি হয়েছে আরবি ভাষায় যারা কথা বলে, আরবি ভাষাভাষী কথাবার্তা বলে যারা, ওই অঞ্চলগুলো নিয়ে। আঞ্চলিক ব্যবস্থা পড়তেছি তো আমরা। তো আর আরো আরবি ভাষায় কথা বলে যে অঞ্চলটা, ভাষা, সেই ভাষা নিয়ে আর কি গঠিত হয় আরব লীগ। সদর দপ্তর কায়রো, মিশর। এরপর তোমরা পড়বা এই যে সিরডাপ। এইটা পড়ার কারণ হচ্ছে এটা বাংলাদেশের সাথে একটু ওতপ্রোতভাবে জড়িত। একে তো হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে,
আর বাংলাদেশের বেশিরভাগ ভূমি সমতল, এখানে কিছু করা লাগে না, আমরা আম খেয়ে অবহেলায় আটি ফেলে রাখলেও সেখানে আম গাছ হয়ে যায়। কিন্তু যে সকল দেশে প্রচন্ড গরম বা প্রচন্ড ঠান্ডা, তারা জানে যে গাছ ফলাইতে কত কষ্ট। সৌদি আরব জানে গাছ হইতে কত কষ্ট, বিশেষ করে ঠান্ডার যে দেশ, গ্রিন হাউসে তারা গাছ লাগায়। তারা আর কি, তাদের জন্য এত চাষবাস খুব এত সহজ না, যেটা বাংলাদেশে খুব সহজ, উর্বর ভূমি বাংলাদেশে। আর বাংলাদেশে প্রতি বছর বন্যা হয়, বন্যা হইলে কিন্তু ভূমির উর্বরতা বাড়ে। বন্যার এই একটাই পজিটিভ দিক আছে। তো যাই হোক, সিরডাপের ফুল ফর্ম পড়বা, এটা হচ্ছে জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা, এর সদর দপ্তর হচ্ছে ঢাকাতে, এই জন্য ইম্পর্টেন্ট বেশি। তার মধ্যে লক্ষণীয় এর সদস্য 15টা। আর ফাও, FAO, ওই যে ফুড, মানে জাতিসংঘের খাদ্য সংস্থা আছে একটা, সেটা হচ্ছে এই সিরডাপের সদস্য। এখান থেকে এইটুকুই নোট করার বিষয়। আচ্ছা, তোমাদের দেখি তো ওই নলেজটা কিরকম। এই মিডল ইস্টে যে প্রচুর তেল সম্পদ আছে, তোমাদের কারো কি কোনো ধারণা আছে এই তেল কোথা থেকে আসছে? কেউ বলতে পারবা? মানে ওদের মাটির নিচে এত তেল কিভাবে তৈরি হলো, কখনো প্রশ্ন জাগছে যে তেল আসে কিভাবে? হ্যাঁ স্যার, এটা তো অবশ্যই প্রশ্ন জাগছে যে তারপর উত্তর কিভাবে। কি ছিল? যাই হোক, আমিও না ভাবতাম, স্যার, আমিও ভাবতাম, ওইভাবে যে মানে চিন্তা করা। মাটির নিচে এত তেল কিভাবে আসলো। অনেক সময় জীবাশ্ম জ্বালানি পড়াতাম স্টুডেন্টদেরকে, যে একটা লিমিট তো আছে। চিন্তা করো যে একটা প্লেন মাটি থেকে জাস্ট উপরে উঠবে, তাতে তার 500 লিটারের মতো তেল লাগে। মাটি থেকে, বড় প্লেন যেটা, এভারেজ একটা প্লেন, যে মাটি থেকে সে হুম। শুধুমাত্র, তাই সে যে উচ্চতায় উড়ে বেড়ায় সেই উচ্চতায় উঠবে, উঠতে 500 লিটার তেল লাগে। আর একটা মোটর সাইকেলে 12 লিটার তেল দিয়ে 2 বার ঢাকা যাওয়া যাবে বরিশাল থেকে। তাহলে যে এত তেল, সেগুলা সাপ্লাই হচ্ছে মিডল ইস্ট থেকে, এত তেল কোত্থেকে আসলো? তো আমি উত্তর যেটা পাইছি যে ওই মিডল, তোমরা জানো যে এই ল্যান্ড গুলো সব এক জায়গায় ছিল। এই যে পুরা যে যত পৃথিবীতে যত ভূমি সব এক জায়গায় ছিল এক সময়, আস্তে আস্তে সেটা আলাদা হয়ে গেছে। যেমন এই ইন্ডিয়ার যে দক্ষিণ অংশটা, এটা ছিল ওই আফ্রিকার ওই জায়গায়, ওইখান থেকে চলে আসছে। আমি একটু ম্যাপ করলে মনে হয় বুঝতে পারতাম, যেহেতু টপিক ছিল না আর ম্যাপটা তৈরি করিনি। যে ওই অঞ্চল থেকে আসছে। তো যাই হোক, ওই মিডল ইস্টের ওই জায়গাটা যেটা মরুভূমি হিসেবে আমরা দেখি, ওইটা আসলে ইয়া ছিল, সমুদ্র ছিল। যখন দুই দিক থেকে ভূমি চেপে আসে, তখন সমুদ্রটা আর কি এই মরুভূমিতে পরিণত হয়। আর যেহেতু সমুদ্র ছিল, আমাদের ভূমিতে যত সম্পদ আছে, সমুদ্র সম্পদ অনেক ভাস্ট। তোমাদের যখন সুনীল অর্থনীতি পড়াবো তখন বলবো, এই সমুদ্রের মধ্যে যত প্রাণী আছে, তারা তো একটা সময় পর মারা যাবে নাকি? মানে সারা জীবন তো আর কেউ হুম। সার্ভাইভ করে না। এই প্রাণীগুলো মারা যেতে যেতে সমুদ্রের তলদেশে এভাবে জমে 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 একটা স্তর পড়ে গেছে আর কি। প্রাণী, মাছ টাছ, বিভিন্ন প্রাণী, সামুদ্রিক প্রাণী যে আছে, তারা যে সময় মারা যেত, একসময় তো সমুদ্রের তলদেশে চলে যেত, মরে পচে। তো যখন সমুদ্রের তলদেশে এরকম দীর্ঘদিন, মানে হাজার হাজার বছর ধরে এরকম জমছে জমছে, তো যখন সব জায়গা থেকে ল্যান্ড এসে এই সমুদ্রটা শুকিয়ে গেল, মরুভূমিতে পরিণত হয়ে গেল, তখন হচ্ছে ওইগুলা তেলে পরিণত হয়েছে। মানে ওগুলা, এই উত্তরটা আমি সর্বশেষ পাইছি যে এরকম, এবং আমার কাছে লজিক্যালি মনে হয়। তো যাই হোক, ওইখান থেকে আর কি ওদের এত তেল সম্পদ আসে। তো এই সিরডাপটা তোমরা এই জন্য পড়বা, এটা সদর দপ্তর ঢাকা, চামেলি হাউসে অবস্থিত। আর সদস্য সংখ্যা 15, এটাও আসে। আর আরব লীগের সদস্য 22, এটাও আমি অনেক জায়গায় পাইছি, আমার সময় তো ডাকাইতাম আমি, আসতো। তাহলে সর্বশেষ আমাদের কাছে আছে এপেক। এটার ফুল ফর্ম হচ্ছে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন, গঠিত হয় হচ্ছে 6 নভেম্বর 1989। এই কয়েকটা ইনফরমেশন যা লিখলাম এগুলো দেখবা। এইটার জন্য এটা করলেই হবে। তবে এখানে বোঝার বিষয় হচ্ছে, এটা মূলত ইকোনমিক বিষয়গুলো নিয়ে কাজ করে। তো আমরা যদি ম্যাপ থেকে দেখি যে এই যে প্রশান্ত মহাসাগর আছে, তার যে দুই পাশের দেশগুলো, তাদের মধ্যে যে ইকোনমিক কোঅপারেশন তৈরি হয়েছে, সেটা হচ্ছে এপেক। এখন লক্ষণীয়, আমরা কিন্তু ম্যাপে এটা এভাবে দেখে ইউজ টু না। আমরা সাধারণত ম্যাপের এক প্রান্তে এই অঞ্চলগুলো দেখি, আমেরিকা কানাডা এবং রাশিয়া চায়না থেকে অন্য প্রান্তে। কিন্তু পৃথিবী তো গোল, আসলে অপর পাশে তাদের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে এই প্রশান্ত মহাসাগর। তো প্রশান্ত মহাসাগরের দুই পারের যে দেশগুলো, তাদের মধ্যে যে একটা আঞ্চলিক সংগঠন, সেটাই হচ্ছে এপেক। তাহলে এই পর্যন্তই ছিল আজকের ক্লাস। নেক্সট আমাদের অন্য একটা ক্লাসে দেখা হচ্ছে।
অন্য কোনো টপিক নিয়ে, আন্তর্জাতিক ব্যবস্থা অথবা কোনো সংগঠন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।